আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুপ্ত একটি দলের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান ভোটে জিততে ভুয়া সিল ব্যালট ছাপানোর অভিযোগ। নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। কুড়িগ্রামের সমাবেশে শফিকুর রহমান নতুন বাংলাদেশে কারো জমিদারি মেনে না নেয়ার হুঁশিয়ারি। নির্বাচনে জাতিকে ধোঁকা দেবে জামায়াত। ইশতেহার ঘোষণায় ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল। ইসলাম বিরোধী কোনো দল জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীর সমর্থকরা। ভোটারদের মন জয় দিচ্ছেন না নানা প্রতিশ্রুতি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতায় নিহত 200, মবের শিকার 250 শতাধিক, হাজারের বেশি নারী ধর্ষিতা। মানবাধিকার প্রতিবেদন। ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুপ্ত একটি দলের নেতারা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে আলাদা জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। এই সময় 13 ফেব্রুয়ারি থেকেই দেশ গঠনের কাজ শুরু করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মুনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। বরিশালে সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নেতা আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিতে চায়। মিথ্যাবাদী প্রতারক এই দলটিকে প্রতিহত করতে হবে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবর দেখলাম ছাপাচ্ছে। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না। বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থার সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরের পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দিলে নির্বাচনী সভাটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এ অঞ্চলের উন্নয়নে তার দলের নানা পরিকল্পনা তুলে ধরেন। পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যারা মা বোনের সম্মানহানি করেছিল তাদেরকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ফরিদপুর। দর্শক, রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জামায়াত ইসলামী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল শিশু যারা আছেন তাদেরকে ইনশাআল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের বা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে। সারা জীবন যারা দেশকে, রাষ্ট্রকে দিয়ে গেছেন, অবসর জীবনে চলে গেছেন, একদিকে থাকে না, টাকা কড়ি অন্যদিকে বেড়ে যায়, রোগ শোক, সেই সময়টা বড় কষ্টের। যিনি সারা জিন্দেগি রাষ্ট্রকে দিলেন, রাষ্ট্রের অবশ্যই তার প্রতি, সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে, এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। মাঝখানের যে বয়সটা, ক্রিয়েটিভ এজ, এখানে পার্টিসিপেটরি, কিছু দায়িত্ব নিবে রাষ্ট্র, কিছু নিবে ব্যক্তি, এইভাবে মিউচুয়ালি এটা আমরা ইনশাল্লাহ মেকআপ করব। এখনকার স্বাস্থ্যসেবার অবস্থা ভালো নেই, তাও রাজধানী টাউনে যেটুকু আছে মফস্বল টাউনে ওঠাও নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে 64 জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা গড়ব ইনশাল্লাহ, এবং সেই মেডিকেল কলেজগুলা গড়ার মাধ্যমে আমরা স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করব। তারপরে ওই জেলা কেন্দ্রে বিশেষায়িত সরকারি হাসপাতাল থাকবে, সেখানে সবার জন্য ফ্রি হয়তো হবে না, কিন্তু গলা কাটাও হবে না। চিকিৎসা নিতে গিয়ে গলায় কাটা ঢুকবে না, চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফোর্ট ফিল করবে ইনশাআল্লাহ। সেরকম স্বাস্থ্যসেবা আমরা গড়ে তুলতে চাই। শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরো স্পষ্ট। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করেছেন, আমরা তাদের সাথে বসবো। আমরা শিক্ষার দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই। একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া, ধারণা দেওয়া যে এটি তোমার দেশ, তুমি এই দেশ থেকে আলাদা কেউ নও, আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জামায়াত ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণায়। কোনো বাধাই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামের সমাবেশে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। এদিকে লালমনিরহাট ও টাঙ্গাইলের সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, 15 বছরের মজলুম সংগঠনটি এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এবারে নির্বাচনের দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে এমপি প্রার্থীদের হাতে দাড়িপাল্লা ও এনসিপির প্রার্থীদের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন তিনি। লালমনিরহাটের হাতিবান্ধার ডালিয়া পয়েন্টে সমাবেশে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। যারা জাতির সাথে দুঃখবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে,
এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। পরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন 15 বছরের মজলুম সংগঠন চাঁদাবাজি মামলাবাজিতে জড়িয়ে পড়েছে। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এর আগে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ, এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা। নির্বাচনে জামায়াত জাতিকে ধোঁকা দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিকেলে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে না। এ সময় রাষ্ট্র গঠনে 30 দফা ইশতেহার ঘোষণা করে দলটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে 30 দফা ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহার ঘোষণায় দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতায় গেলে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জাতির আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। বহির্বিশ্বে ইসলামী আন্দোলনকে জঙ্গি দল হিসেবে পরিচয় দেয় জোট থেকে সরে আসার কথাও জানান মুফতি রেজাউল করিম। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি শ্রমের মর্যাদা দিতে চায়, সব শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন ডাক্তার জোবাইদা রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব।
আর সেটি বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসনের পাশাপাশি নিরাপদ যাতায়াতের ব্যবস্থাও করা হবে। এছাড়াও প্রতি 2 বছর পর পর শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের পাশাপাশি বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় আটক সোহেলকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। অপর আসামি সৌরভ পলাতক। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়ে 2 জনের নামে মামলা দায়ের করেন। গ্রেফতার সোহেল শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে 16 ঘর বিশিষ্ট 6টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ এবং তাকে আটক করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে ও হোয়াটসঅ্যাপে কথোপকথন, ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলায় আসামি করা হয়। এ ঘটনায় জেলা জামায়াতের আমির SEUA রুহুল আমিন ভুইয়া বলেন, ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, আরপিও অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সব প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি সবাইকে আচরণবিধি মেনে চলার তাগিদ দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শেরপুর 3 আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মঙ্গলবার অসুস্থজনিত কারণে মারা যান। আরপিও অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। 12 ফেব্রুয়ারির আগে শেরপুর 3 আসনে নতুন করে তফসিল ঘোষণার কোনো সুযোগ নেই। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, ওই আসনে তফসিল ঘোষণার দিন তারিখ পরে জানানো হবে। শিডিউলে ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে। কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখন আমরা ঘোষণা দিতে পারছি না। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছে। সম্প্রতি ঢাকা 17 আসনের জামাত প্রার্থীর সেনাবাহিনীর সদস্যের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে কথা বলেন ইসি মাসুদ। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গুরুতর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে কমিশন নিজেও তদন্ত করে ব্যবস্থা নিতে পারে জানিয়ে ইসি আব্দুর রহমানেল মাসুদ বলেন, অভিযোগ গ্রহণের ক্ষেত্রে স্থানীয় রিটার্নিং অফিসার ছাড়াও নির্বাচন উপলক্ষে সারা দেশে 300টি ইলেকটোরাল ইনকোয়ারি টিম কাজ করছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা আশ্বাস ও প্রতিশ্রুতি। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ভোটাররা বলছেন এলাকার সমস্যার সমাধানে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। জেমস হামিমের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে বাকি আর মাত্র 6 দিন। শেষ মুহূর্তে এই কার্যক্রম দম ফেলার ফুসরত নেই প্রার্থী সমর্থকদের। ভোটারদের মন জয় করতে রাজধানী পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ঢাকা 9 আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণা চালান হাবিবুর রশিদ হাবিব। ঢাকা 18তে প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। আর ঢাকা 7 আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ প্রচারণা চালানোর সময় বলেন, তার এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দূর করবেন তিনি। এছাড়া ঢাকা 8 আসনে কাকরাইল এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী
মির্জা আব্বাস। আমরা একই ভৌগোলিক জায়গা থেকে আমরা এখানে নিম্ন অঞ্চল বা আন্ডার ডেভেলপমেন্ট আরো ডেভেলপমেন্ট এই দুটো নিয়ে আমরা পার্থক্য আমরা এক করে ফেলতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমার দল যদি সরকার গঠন করে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গ্যাসের ব্যাপারটা আমি ক্লিয়ার করব। জনগণের কাছে যেতে পারি, জনগণ যাদেরকে মতামত দিবে তাদেরকে নিয়ে কাজ করব। এদিকে ঢাকা 11 আসনে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আর ঢাকা 14 আসনে জনসংযোগ করেন জামাত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। প্রার্থীরা অভিযোগ করেন একটি বড় দল নির্বাচনে পেশি শক্তি প্রয়োগের অপচেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি সবার আগে জুলাই সনদের পুরো প্রচারণায় আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হয়ে প্রচারণা করছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা সব রায় পাবো। তবে ভোটাররা বলছেন মার্কা নয়, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা বিভিন্ন জায়গায় মুসলমানকে নিয়ে হেনস্থন করছে, আজে বাজে মন্তব্য করছেন। 16 বছর পরে আমরা নতুন প্রজন্ম হিসাবে নতুন একটা নির্বাচন, সুন্দর একটা নির্বাচন আশা করি। আগামী 10 ফেব্রুয়ারি সারা দেশে শেষ হবে সংসদ নির্বাচনের প্রচারণা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি, মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন। সে সময় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। একই সাথে চলছে গণসংযোগ, উঠোন বৈঠক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নানা জল্পনা, তর্ক বিতর্ক। এরই মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর গণভোটের কারণে এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রম। প্রার্থীদের প্রচারণায় সরগরম সারা দেশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 5 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মন্তব্য করেন, সারা দেশে দাড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির নেতাকর্মীরা এলোমেলো কথা বলতে শুরু করেছে। আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রদান করে জামাত ইসলামীর ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু করেছে। ঠাকুরগাঁও 1 আসনের নারাগণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে দলের নেতাকর্মীরা নারীদের সম্মান দিতে জানে না, তারা ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে সেই মা বন্ধুদের জন্য ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটি কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন ভেস্তে যেতে পারবো? আগামী নির্বাচনে নারী সমাজ জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নলডাঙ্গার 3 মোহনী বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এদিকে নাটোরের দলীয় ইশতেহার ঘোষণা করেছে 11 দলীয় জোট সমর্থিত জামাতে ইসলামী। সকালে শহরের মাদ্রাসা মোড়ে নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর 2 আসনের দাড়িপাল্লা প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। ঝালকাঠিতে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ঝালকাঠি 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ নিয়ামুল করিম শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ করেন একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নাক্কাটিতলা এলাকায় শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী সভা করেন বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। এ সময় জামাতের 30 জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ঝিনাইদহ 1 আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া নড়াইল 1 আসনে প্রচারণা চালিয়েছেন সদর উপজেলার সুভারগোপে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের গত 17 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল ভীষণ উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তাদের প্রতিবেদনে জানিয়েছে এ সময় রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 195 জন, মবের শিকার 259 এবং নির্বাচনী সহিংসতায় 5 জন নিহত হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন 1000-এর বেশি নারী। ভোটাররা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে আরেক গবেষণা প্রতিবেদনে জানিয়েছেন কমিউনিকেশন ও রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব তথ্য জানান তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মানবাধিকার বিষয়ে মাসিক অন্তর্বর্তীকালীন সরকারের গত 17 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন পূর্ব সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এতে উল্লেখ করা হয়েছে এ সময় অন্তত 1411টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত কমপক্ষে 195 জন, মব সন্ত্রাস 413টি, নিহত কমপক্ষে 313 জন। 427টি হামলার ঘটনায় সাংবাদিক নিহত হয়েছেন কমপক্ষে 834 জন। নারী নির্যাতন পরিস্থিতি আরও উদ্বেগজনক। 2500-এর বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার 1016 জন, এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন 230 জন। নাগরিকের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, সরকারের কার্যকর ভূমিকার অভাব এবং বৃহত্তর রাজনৈতিক দলসমূহের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে গত 17 মাসের মানবাধিকার পরিস্থিতি ছিল হতাশাজনক। নারী নিপীড়ন ও ধর্ষণ, সীমান্ত হত্যা, মাজারে হামলা ও ভাঙচুর এবং সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপরে হামলা বৃদ্ধি পেয়েছে। সে সময়ে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যা সহ বেশ কিছু সামাজিক অপরাধ ঘটেছে, যা জনমনে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনমত জরিপ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কমিউনিকেশন ও রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ। নির্বাচনে ধর্মের চেয়ে দুর্নীতি ও দ্রব্যমূল্যকেই সাধারণ মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা। তারা কনসার্নড যে ভোট আসলে সঠিকভাবে হবে কিনা, তারা কনসার্নড যে ভোট আসলে নিরাপদে অনুষ্ঠিত হবে কিনা, ভোটটা সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ব্যালট বাক্স দখল হয়ে যায় কিনা, এখানে কোনো ধরনের কোনো সংঘাত হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্ট প্রার্থী বা সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে কিনা, এটা প্রায় 67.3% মানুষ। তারপরে এই যে দ্রব্যমূল্যের যে ইস্যুগুলো, এটাও মানুষ কিন্তু গুরুত্বের সাথে দেখেছে। আওয়ামী লীগের ভোটারদের অর্ধেকের মতো ভোট বিএনপির দিকে এবং নতুন ভোটারদের 1/3 বেশি জামায়াতকে পছন্দ করে বলে রিপোর্টে জানানো হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সুনামগঞ্জ 3 আসনের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাজার পাড়া মহল্লায় ভোট চাইছেন প্রার্থীরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় আক্ষেপের কথা জানান এখানকার ভোটাররা। এই আসনে সুনামগঞ্জ 3 আসনে মোট ভোটার 3,69,798 জন। এর মধ্যে জগন্নাথপুরে মোট ভোটার 2,16,827, শান্তিগঞ্জে 1,52,971 জন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 7 আসনে আছেন মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর বংশালে। এটি সংসদীয় আসন, ঢাকা 7-এর আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন হামিদুর রহমান হামিদ। অন্যদিকে জামাত সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন হাফেজ হাজি এনায়েতুল্লাহ। এখানে গ্যাসের তীব্র সংকট রয়েছে, পানির সংকট রয়েছে এবং কোনো কারণে যদি এখানে অগ্নিকাণ্ড ঘটে তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি সচরাচর ঢোকার মতো যে সুযোগ থাকা দরকার সেটি কিন্তু এই আসনে নেই। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব একজন নতুন ভোটারের সঙ্গে, যিনি এবারই প্রথম ভোট দেবেন। আপনি তো এবার প্রথম ভোট দেবেন, আপনি কেমন প্রার্থীকে এবার নির্বাচিত করতে চান? আমি চাই আমাদের এই এলাকার যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যেন আমাদের দলমত নির্বিশেষে সকলের সমস্যা নিয়ে ভাবেন এবং দল অন্ধ বা দলকানা না হোক। তিনি আমাদের সকলের সমস্যার জন্য তার কাছে যাবে তার সমস্যার সমাধান করুক এবং সর্বোপরি আমাদের এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যেন তিনি নিয়ন্ত্রণে আনতে পারেন। আমার চাওয়া এটাই। তরুণ ভোটার, তিনি এবারই প্রথমবারের মতো 12 ফেব্রুয়ারি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি যেমনটা বলছিলেন এমনটাই আসনের সর্বস্তরের মানুষেরই চাওয়া। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর।
নির্বাচনের আগে ধর্মভিত্তিক একটি দলের হিংসাত্মক ফ্যাসিবাদী আচরণ প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির RFEDর সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে নতুন রূপে যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটি দল নৈতিকতা বিসর্জন দিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে নানাভাবে চেষ্টা চলছে যে অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে জেতার চেষ্টা যদি কেউ করে, এটাকে আপনারা দয়া করে আপনাদের নজরের মধ্যে রাখবেন। আর কোনো ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। আজকে আমরা বিস্মিত হয়েছি, আমরা হতবাক হয়েছি। কালকে চ্যালেঞ্জ করা হয়েছে ক্যান্টনমেন্টের গেটে একজন প্রার্থীকে, তিনি আরেকটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাকে, এবং যে কথাগুলো বলেছেন, উনি কে, উনার নাম কি, উনি একবারও বলেননি। উনি বলছেন যে আমি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে নির্বাচন কমিশন। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করা যাচ্ছে। আজও ঢাকা 17 আসনে একদল ব্যাংক কর্মকর্তা একজন প্রার্থীর জন্য মিছিল করছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসিকে এসব নিয়ে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের। এ সময় একের পর এক জামায়াতের শীর্ষ নেতাদের আইডি হ্যাক প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি দফতরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরওয়ার আলমের জামায়াত আমিরের আইডি হ্যাকিং এর সম্পৃক্ততা পেয়েছে ডিবি, তাই তার নামে মামলা করতে গেছে আমাদের সাইবার টিম। পরিকল্পিতভাবে ভারতের মেল অর্ডার ব্যবহার করে একটি মহল জামায়াতের ইসলামের শীর্ষ নেতাদের আইডি হ্যাক করছে বলে অভিযোগ করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের এই প্রধান। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর ব্যানারে একদল ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকে তারা কর্মরত, সরকারি ব্যাংকগুলোতে আছেন, দায়িত্ব পালন করছেন। এরা এসে মিছিল করেছেন একটি দলের পক্ষে, যার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা কোনো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সুনিশ্চিতভাবে সমান হচ্ছে না এবং সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। এই মুহূর্তে খুলনার জাবুসা চৌরাস্তার মোড়ে আছেন প্রতিনিধি SM হাবিব। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি খুলনার জাবুসা চৌরাস্তার মোড়ে। আমরা কথা বলবো এখানকার ভোটারদের সঙ্গে, আসলে তারা তাদের সমস্যাটা কি, তারা কি ধরনের প্রার্থী চায়। আপনারা আসলে কি ধরনের? আমরা সৎ চরিত্র, আমাদের এলাকার কাজ করে এমন লোক চাই আমরা। আসলে ওনারা যেটা বলছেন এখানকার ভোটাররা, যে এমনই একজন প্রার্থী তারা চায় যিনি নির্বাচিত করতে চান, যিনি এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকবেন, তাদের যে কোনো সমস্যায় তাদেরকে উপকার করবেন, এমন প্রার্থী তারা চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 12 আসনে আছেন সহকর্মী জমিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি তেজগাঁও এলাকায়। এটি ঢাকা 12 আসনে অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিনভর এই এলাকায় কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু বিরাজ করছে বর্তমানে ঢাকা 12 আসনে। বর্তমানে ঢাকা 12 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী আমার সাথে রয়েছেন। তার কাছে জানতে চাই তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। আমি ইনশাল্লাহ বিজয়ী হতে পারলে এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস এবং কিশোরকে মুক্ত করব। আমি এই এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি সামাজিক বন্ধন তৈরি করব।
কোদাল প্রতীক নিয়ে কিন্তু সাইফুল হক তিনিও কিন্তু নির্বাচন করছেন। সেই পাশাপাশি জামায়াতে ইসলামে প্রার্থী রয়েছেন সাইফুল ইসলাম মিলন, তিনিও কিন্তু বেশ জোরসোরভাবে প্রচার চালাচ্ছেন। তবে এলাকা যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং ভোটাররা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যারা এই এলাকার উন্নয়ন করবেন এবং এলাকা থেকে মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাস যে দূর করতে পারবেন, আগামী জাতীয় নির্বাচনে কিন্তু এলাকার মানুষরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় 3,33,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 12 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে চলতি বছরের সবথেকে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় 2 কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক বার্তায় এমনটা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া 70টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি ব্যবহার করেছে 450 ড্রোন, যেগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, মস্কো আলোচনার পরিবর্তে সন্ত্রাস ও যুদ্ধকেই বেছে নিয়েছে। এবার খেলার খবর। ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিড বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। মূলত ভারতের দ্বিমুখী নীতির কারণে এমন পোস্ট করেন তিনি। তাই নতুন আইসিসি গঠনের দাবি তুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গুপ্ত একটি দলের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান। ভোটে জিততে ভুয়া সিল ব্যালট ছাপানোর অভিযোগ। নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। কুড়িগ্রামের সমাবেশে শফিকুর রহমান। নতুন বাংলাদেশে কারো জমিদারি মেনে না নেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনে জাতিকে ধোঁকা দেবে জামায়াত। ইশতেহার ঘোষণা ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল। ইসলাম বিরোধী কোনো দল জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীর সমর্থকরা। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতায় নিহত 200, মবের শিকার 2.5 শতাধিক, হাজারের বেশি নারী ধর্ষিতা। মানবাধিকার প্রতিবেদন। ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।